গুড ইভিনিং বন্ধুরা, আজ হলো 8 মে শুক্রবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো আসামের রাজনৈতিক ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে যা দরকার তাই করব বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। কংগ্রেসের মুসলমান প্রার্থীও আমি ঠিক করেছি, রাজ্যসভা ভোটে সমর্থন করবে। যে করেই হোক আসামের রাজনৈতিক ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে হবে এবং সেই লক্ষ্যে যা প্রয়োজন তাই করতে প্রস্তুত সরকার। এমনই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তার দাবি অন্তত 2031 সাল পর্যন্ত রাজ্যের রাজনৈতিক দিশা তারাই নির্ধারণ করবেন। তিনি জানান কংগ্রেসের বিজয়ী 6 জন মুসলমান বিধায়ক তার কথায় চলেন এবং আগামীতে রাজ্যসভা নির্বাচনে তারা বিজেপির প্রার্থীদের ভোট দেবেন। সামাজিক মাধ্যমে তিনি নিজের কথা তুলে ধরেন। তিনি বলেন, আমরা 102 আসনে জয়ী হয়েছি এবং এমন কিছু আসন ছিল যেখানে আমাদের প্রার্থীর জয়ী হওয়া অসম্ভব, তবে সেই জায়গাটি আমরা একেবারে ছেড়ে দেইনি। আমি জানতাম কোন কোন আসনে কংগ্রেস দলের মুসলমান বিধায়ক জয়ী হবেন এবং তাদের প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে আমার হস্তক্ষেপ ছিল। আমি বলতে পারি অন্তত 6 জন কংগ্রেসের মুসলমান বিধায়ক আমার ঠিক করা প্রার্থী এবং তারা এই 5 বছর বিভিন্ন বিষয়ে আমাকে সমর্থন করবেন। রাজ্যসভা নির্বাচনে আমার কাছে 102 নয় বরং 108 জন বিধায়কের ভোট রয়েছে। নির্বাচনের আগে তিনি বলেছিলেন কংগ্রেসের অন্তত 30 জন প্রার্থী তিনি ঠিক করে দিয়েছেন। দলটি একাই 100-র বেশি আসনে প্রার্থী দিয়েছিল এবং মাত্র 19টিতে জয়ী হয়েছে। এর মধ্যে রয়েছেন 18 জন মুসলমান বিধায়ক এবং 1 জন হিন্দু। হিমন্তের দাবি তিনি নির্বাচনের ফলাফল নিয়ে যে ভবিষ্যৎবাণী করেছিলেন তা পুরোপুরি ফলে গেছে। তিনি বলেন, যা যা বলেছিলাম সেটাই হয়েছে। একেবারে ভোটের সংখ্যা আমি আগেই অনুমান করে রেখেছিলাম। আমরা রাজ্যের জনবিন্যাস এবং ভোটের প্রচারের ধরন নিয়ে বিস্তারিত কাজ করেছি এবং জানতাম কে কীভাবে ভোট দেবে। একটি সম্প্রদায়ের ভোটদাতাদের আমরা সামলাতে পারবো না, তবে রাজনৈতিকভাবে তাদের সমর্থন নিশ্চিত করে রেখেছি। আমরা আসামের ভবিষ্যৎ নিয়ে আর অনিশ্চয়তা চাই না এবং রাজনৈতিক ভবিষ্যৎ কী হবে তা আমরাই ঠিক করব। এতে আমাদের যা যা করণীয় সব করতে আমরা প্রস্তুত। মুখ্যমন্ত্রী আগেও এ বিষয়ে একাধিকবার মন্তব্য করেছেন এবং বলেছেন নির্বাচন শুধুমাত্র রাজনীতির স্বার্থে নয় বরং রাজ্যের ভূমিপুত্রদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখার একটি লড়াই। অপরদিকে তৃণমূলের ঘুরে দাঁড়ানোর আশা ছাড়ছেন না সাংসদ সুস্মিতা। হারলেই সব শেষ হয়ে গেল, রাজনীতিতে একথা বলা হয় না বরং উল্টোটাই হয়। আজ যারা ব্যাপকভাবে জিতেছেন কিছুদিন পর তাদের যে বিতাড়িত হতে হবে না এমন কথা কেউ বলতে পারেন না। এমন মন্তব্য করে রাজ্যসভার সাংসদ সন্তোষ মোহন তনয়া সুস্মিতা দেব তৃণমূল কংগ্রেসের ঘুরে দাঁড়ানোর আশা ও বিশ্বাসের কথা শোনালেন। তিনি বলেন, বাবাকে হারতে দেখেছি, রাহুল গান্ধীকে হারতে দেখেছি, ইন্দিরা গান্ধীর পরাজয় দেখিনি বটে, তবে বাবার মুখে শুনেছি। ফলে হারলেই সব ফুরিয়ে গেছে একথা আমি বিশ্বাস করি না। তার কথায় মমতা বন্দ্যোপাধ্যায় কোনো সাধারণ নেত্রী নন, তাকে সামনে থেকে দেখে অসাধারণই মনে হয়েছে। কিন্তু সামাজিক মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যে ঘৃণার জল বইছে সে ব্যাপারে সুস্মিতার প্রতিক্রিয়া, আমি সোশ্যাল মিডিয়া দেখে রাজনীতি করি না। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এত প্রতিষ্ঠান বিরোধী হওয়া বইলে তাকে হারাতে মোদী শাহকে এসআইআর করতে হলো কেন নামাতে হলো নির্বাচন কমিশন আর কেন্দ্রীয় বাহিনীকে? সংবিধান উপেক্ষা করে এমনভাবে ভোট করানোর কী প্রয়োজন ছিল? পাল্টা প্রশ্ন তুলেন তিনি। আসামের শেরমানালির জয়ে তার কোনো কৃতিত্ব নেই বলে খোলামেলা স্বীকার করেন সুস্মিতা। বলেন, তৃণমূলের ব্যানার প্রতীক পেয়েছেন বটে, কিন্তু শেরমান জিতেছেন তার ব্যক্তিগত নেটওয়ার্কের জুড়ে। বরাক উপত্যকার প্রার্থীরা সকলেই লড়েছেন বলে দাবি করে তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বলেন, কোন পরিস্থিতিতে কাকে ভোট দেবেন তা ভোটারদের নিজস্ব পছন্দের বিষয়, কিন্তু লড়াই করার ব্যাপারে কেউ বিন্দুমাত্র আপোষ করেননি। অপরদিকে পলাতক তানিষ্ক ম্যানেজার অবশেষে পুলিশের জালে, 1,34,00,000 গয়না আত্মসাৎ। দীর্ঘদিন ধরে পলাতক শিলচর প্রেমতলা এলাকার জুয়েলারি প্রতিষ্ঠান তানিষ্ক ফ্র্যাঞ্চাইজি শোরুমের ম্যানেজার মান্না পালকে অবশেষে জালে পুরতে সক্ষম হলো পুলিশ। তাকে গ্রেফতারের পর আদালতের অনুমতিতে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে পুলিশ হেফাজতে। উল্লেখ্য, শোরুমটি আগে প্রেমতলা এলাকায় ছিল। ঘটনা 2024 সালের। ম্যানেজার মান্না একদিন হঠাৎ নাপাত্তা হয়ে যান। শোরুমের 1,34,00,000 টাকার মূল্যবান গয়না হাতিয়ে গা ঢাকা দেওয়ার অভিযোগ উঠে তার বিরুদ্ধে। এ নিয়ে থানায় দায়ের করা হয় এজাহার। এর ভিত্তিতে পুলিশ মামলা নথিভুক্ত করে তল্লাশি শুরু করলেও মান্নার সন্ধান মেলেনি। সম্প্রতি পুলিশের কাছে খবর আসে মান্না শিলচরে ফিরে এসেছেন। এই খবর পেয়ে সঙ্গে সঙ্গে তাকে পাকড়াও করা হয়। মান্না মূলত মাসিমপুর এলাকার বাসিন্দা, তবে বেশ কিছুদিন ধরে তিনি থাকতেন শিলচর শহরের অম্বিকাপট্টি নরসিং রোডে। মান্নার বিরুদ্ধে অভিযোগ তিনি শোরুম থেকে সোনা, হিরে এবং প্ল্যাটিনাম মিলিয়ে
মোট 1.34 কোটি টাকার গয়নার গরমিল গটিয়ে চম্পট দিয়েছেন। তানিষ্ক কর্তৃপক্ষ পুলিশকে জানান, মান্না বেশ কিছুদিন ধরেই গয়না হাতিয়ে চলেছিলেন। এ নিয়ে প্রতিষ্ঠানের অন্যান্য কর্মীরা সন্দেহাতুর হয়ে তাদের অবহিত করেন। এরপর ব্যাপারটা খতিয়ে দেখলে 1,34,00,000 টাকার গয়নার হদিশ মেলেনি। 2024 সালের আগস্ট মাসে এই গরমিল ধরা পড়ার পর মান্না গা ঢাকা দেন। এবার মান্নাকে গ্রেফতারের পর হেফাজতে নিয়ে পুলিশ তাকে জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। অপরদিকে হাইলাকান্দি জেলা আইনসেবা প্রাধিকরণের উদ্যোগে আগামীকাল 9 মে হাইলাকান্দি জেলা ও দায়রা জজ প্রাঙ্গণে জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হবে। জেলা আইনসেবা প্রাধিকরণ সূত্রে জানানো হয়েছে, এই লোক আদালতে ব্যাংক, বিদ্যুৎ এবং বিএসএনএল সংক্রান্ত মামলা সহ বিভিন্ন আদালতে বিচারাধীন মামলার আপস মীমাংসার মাধ্যমে নিষ্পত্তি করা হবে। যেসব ব্যক্তি ইতিমধ্যে লোক আদালতের নোটিশ পেয়েছেন অথবা মামলা নিষ্পত্তির জন্য আগ্রহী, তাদের সংশ্লিষ্ট আদালত বা নোডাল আধিকারিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। মামলার নিষ্পত্তির জন্য ফোন বা হোয়াটসঅ্যাপের মাধ্যমেও যোগাযোগ করা যাবে বলে জানানো হয়েছে। এছাড়া কোনো ব্যক্তি লোক আদালতের মাধ্যমে মামলা নিষ্পত্তি করতে ইচ্ছুক থাকলে তারা জেলা আইনসেবা প্রাধিকরণ হাইলাকান্দি অথবা তাদের আইনজীবীর সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আইনি সহায়তার জন্য আইনজীবী আজিজুর রহমান লস্করের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। মোবাইল নম্বর 9854468577। জেলা আইনসেবা প্রাধিকরণ সাধারণ মানুষকে দ্রুত, সহজ ও কম খরচে মামলা নিষ্পত্তির জন্য এই লোক আদালতের সুযোগ গ্রহণ করার আহ্বান জানিয়েছে। পরবর্তী খবরটি হল, প্রবল বর্ষণে হাইলাকান্দি পূর্ত বিভাগের অধীন লালা শিলচর রোডের মাদারীপাড় থেকে গাগলাচড়া এবং কালাচড়ার রাস্তা বর্তমানে অত্যন্ত বেহাল আকার ধারণ করেছে, যার ফলে প্রচণ্ড দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ মানুষ ও স্থানীয়রা। বিশেষ করে মাদারীপাড় ইন্দুমণি পাবলিক হাই স্কুল থেকে গাগলাচড়া সেতু পর্যন্ত সড়কের বিভিন্ন অংশে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। দীর্ঘ বছর থেকে সংস্কারের অভাবে রীতিমতো মরণফাঁদে পরিণত হয়েছে লালা গাগলাচড়া এবং কালাচড়া রাস্তাটি। সংস্কারের অভাবে বর্তমানে গাগলাচড়া থেকে লালা শহর পর্যন্ত পূর্ত সড়কের বিভিন্ন স্থানে পুকুরসম গর্তের সৃষ্টি হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বর্তমানে ওইসব সড়কের মধ্যে কেবল পুকুরসম গর্তের সমাহার। রাস্তার ব্ল্যাক টপিং উঠে গিয়ে বিশালাকার গর্তের সৃষ্টি হয়েছে স্থানে স্থানে। বর্তমানে পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। নিত্যদিন ঘটছে দুর্ঘটনা। অটো, ম্যাজিক গাড়ি, সুমো, ট্রেভেলার ইত্যাদির মতো যানবাহন চলাচল এখন দুঃসাধ্য হয়ে পড়েছে। লালা শহরে প্রবেশ এবং বের হওয়ার সময় যানবাহন চালক সহ জনগণকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। দীর্ঘদিন থেকে ওইসব সড়কের অবস্থা বেহাল হয়ে থাকলেও হেলদুল নেই সংশ্লিষ্ট বিভাগীয় কর্তৃপক্ষের। ফলে সংস্কারের অভাবে এখন গর্তের মধ্যে সড়ক না সড়কের মধ্যে গর্ত সেটাই বোঝাই মুশকিল। কেন্দ্র ও রাজ্য বিজেপি সরকার যখন সবকা সাথ সবকা বিকাশ স্লোগান দিয়ে যোগাযোগের উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে, তখন বেহাল যোগাযোগ ব্যবস্থার নজির হয়ে দাঁড়িয়েছে লালা শহরের প্রবেশপথ। কিন্তু বাস্তবে কবে নাগাদ এই গুরুত্বপূর্ণ পূর্ত সড়কটির সংস্কারের কাজ হবে সেটা নিয়ে নিশ্চিত হতে পারছে না কেউ। এদিকে আবার রাজ্যে বিজেপি সরকার এসেছে। হাইলাকান্দিতে বিজেপির নতুন বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন তরুণ তুর্কি ডক্টর মিলন দাস। তাই বৃহত্তর লালাবাসীর স্বার্থে অবিলম্বে ওই সড়ক দ্রুত সংস্কারের ব্যবস্থা করতে জেলা কমিশনার অভিষেক জৈন, সাংসদ কৃপনাথ মালা সহ নতুন বিধায়ক মিলন দাস সহ পূর্ত বিভাগের হস্তক্ষেপ কামনা করেছেন গাগলাচড়া ও কালাচড়ার নাগরিকরা। অপরদিকে অসম প্রদেশ কংগ্রেস কমিটির প্রাক্তন সভাপতি ও বরছলা বিধানসভা কেন্দ্রের পরাজিত প্রার্থী রিপুন বোরা নির্বাচনী রাজনীতি থেকে অবসর নেওয়ার ঘোষণা করেছেন। এবার নির্বাচনে হারের পর তিনি জানান, ভবিষ্যতে আর কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। বিজেপি প্রার্থী ঋতুপর্ণ শর্মার কাছে হেরেছেন রিপুন। তেজপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রিপুন বোরা বলেন, তিনি কংগ্রেস দলেই থাকবেন এবং বিজেপির বিরোধিতা করার পাশাপাশি দলের অভিভাবক হিসেবে কাজ করে যাবেন। দলীয় কর্মীদের মনোবল না হারানোর কথা উল্লেখ করে তিনি বলেন, জোট সংক্রান্ত বিষয়গুলি দলীয় ফোরামেই আলোচনা করা হবে। তবে আসাম বিধানসভা নির্বাচনে দলের পরাজয় মেনে নিলেও ফলাফল নিয়ে সন্দেহ প্রকাশ করেন বোরা। তার দাবি, জনসাধারণের মধ্যেও এই ফলাফল নিয়ে প্রশ্ন বাড়ছে। তিনি উল্লেখ করেন, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ফল ঘোষণার আগেই বিজেপি প্রায় 100টি আসন জিতবে বলে পূর্বাভাস দিয়েছিলেন, যা শেষ পর্যন্ত প্রায় হুবহু মিলে যায়। একই সঙ্গে বিরোধী শিবিরের অনুমান এবং এক্সিট পোলের ফলাফলও চূড়ান্ত ফলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল বলে তিনি জানান। কংগ্রেস নেতা আরও বলেন, নির্বাচনী বিপর্যয়ের কারণ খতিয়ে দেখতে কংগ্রেস বিস্তারিত পর্যালোচনা করবে।
তরুণ ভোটারদের অংশগ্রহণের প্রসঙ্গ টেনে তিনি বলেন, প্রচারের সময় যুব সমাজের যে উৎসাহ চোখে পড়েছিল তার প্রতিফলন চূড়ান্ত ফলে দেখা যায়নি। পাশাপাশি ইভিএমে সম্ভাব্য কারচুপির আশঙ্কাকেও পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না বলেও মন্তব্য করেন তিনি। ভোটারদের পরিসংখ্যান তুলে ধরে বরা বলেন, রাজ্যে প্রায় 2.11 কোটি ভোটারের মধ্যে প্রায় 1.08 কোটি মহিলা ভোটার ছিলেন, কিন্তু সরকারি প্রকল্পের সুবিধাভোগী ছিলেন মাত্র প্রায় 65 লক্ষ মহিলা। বাকি মহিলাদের ভোট কোথায় গেল সেই প্রশ্নও তুলেন তিনি। অপরদিকে মোবাইল ফোন লোকেশন ট্র্যাক করে শিলচর তারাপুর ষষ্ঠ খণ্ডের রামনগর এলাকার বাড়াবাড়িতে অভিযান চালিয়ে মণিপুরের দম্পতিকে গ্রেফতার করল আসাম রাইফেলস ও আসাম পুলিশ। যৌথ এই অভিযানে স্রেফ 2 জন গ্রেফতার হয়েছে তা নয়, ওদের কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র সহ গুলি বিস্ফোরক। ফলে স্বাভাবিকভাবেই এই ঘটনা চাঞ্চল্য তৈরি করেছে গোটা এলাকায়। এদিকে ধৃত 2 জনকেই পেশ করা হয় আদালতে। আদালত আপাতত ওদের 5 দিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম LTK মৈতেই এবং মোনালিসা চানু, দুজনেই মণিপুরের চূড়াচাঁদপুর এলাকার বাসিন্দা। কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার রজত কুমার জানান, মোবাইল লোকেশন ট্র্যাক করেই অভিযুক্তদের অবস্থান শনাক্ত করা হয়। এরপর রাতভর চলা অভিযানে তাদের আটক করা হয়। আসাম পুলিশ ও আসাম রাইফেলস যৌথভাবে এই অভিযান চালায়। অভিযানের সময় বাড়াবাড়ি থেকে একটি 9mm ইতালিয়ান পিস্তল, 5 রাউন্ড তাজা গুলি এবং একটি চাইনিজ গ্রেনেড উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, দম্পতি প্রায় 1.5 মাস ধরে ওই এলাকায় ভাড়াটে হিসেবে বসবাস করছিলেন। ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকা থেকে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের এই ঘটনায় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। ঘটনার পর এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। পুলিশ এখন খতিয়ে দেখছে ধৃতদের কোনো নিষিদ্ধ জঙ্গি সংগঠন বা আন্ডারগ্রাউন্ড নেটওয়ার্কের সঙ্গে যোগাযোগ ছিল কিনা। মূলত জিজ্ঞাসাবাদের জন্যই কোর্টের কাছে রিমান্ডের আবেদন জানিয়েছিল পুলিশ। কোর্ট 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।